দর্শক, যা আপডেট আসছে তা ভয় পেয়ে যাওয়ার মতো। হাড় কাঁপানো আপডেট আসছে বলতে গেলে। দেখুন আজকে কি হচ্ছে। লেবানন বিক্রি হয়ে গেল, ইরান হুঁশিয়ারি দিল, আর ইয়েমেনে ঝড় উঠছে। আজকে আলোচনা হবে এই বিষয়গুলো নিয়ে। প্রথমত, ইসরায়েল আর লেবাননের মধ্যে যে চুক্তি হলো সেটা আসলে কার লাভের জন্য। দ্বিতীয়ত, হিজবুল্লাহ কেন এই চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করলো। তৃতীয়ত, নীতিনাদুর চুক্তির পরেও কি বললেন সেটা শুনলে বোঝা যাবে আসল খেলাটা কোথায়। চতুর্থত, ইরানের সামরিক কমান্ডার যা বললেন সেটা হালকাভাবে নেওয়ার কিছু নেই। পঞ্চমত, ইরান আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা কোথায় আটকে আছে এবং আগামী ৬০ দিন কতটা গুরুত্বপূর্ণ। ষষ্ঠ, হরমুজ প্রণালীতে সরাসরি যোগাযোগ লাইন তৈরি হলো আর কি কারণে। সপ্তম, ইয়েমেনে হুতিরা আবার বড় সমাবেশে ডাকছে কেন। এবং শেষে পশ্চিম তীরের বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বাহিনী গ্যাস বোমা ছুড়ল। এর চেহারাটা একবার দেখুন। দর্শক, শুরু করা যাক। এক এক করে সবগুলোর খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক কি আছে। দর্শক, প্রথমে আসি লেবানন চুক্তি নিয়ে কার লাভ আর কার ক্ষতি। দর্শক, শুরুটা করি সেই খবরটা দিয়ে যেটা আজকে সবচেয়ে বড় হেডলাইন হওয়া উচিত ছিল, কিন্তু মিডিয়া এটাকে যেভাবে পেশ করছে সেটা দেখলে গা জ্বলে যায়। বলা হচ্ছে ইসরায়েল আর লেবাননের মধ্যে একটা বড় চুক্তি হয়ে গেছে, শান্তির পথে বড় পদক্ষেপ, আমেরিকার মধ্যস্থতায় এই বিশাল অর্জন। এত সুন্দর করে বলা হচ্ছে যে মনে হচ্ছে সত্যি একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। কিন্তু আপনারা একটু মাথা ঠান্ডা রেখে ভাবুন, এই চুক্তিতে লাভটা কার হলো। একটু ধীরে ধীরে ভাঙলে বোঝা যাবে। মাঝরাতে ওয়াশিংটনে ৪ দিন ধরে বৈঠক হলো। লেবানন আর ইসরায়েলের প্রতিনিধিরা বসলেন। তারপর ঘোষণা হলো চুক্তি হয়ে গেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বললেন এই চুক্তি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করবে। এখন আমার প্রশ্ন হলো যে এই চুক্তির শর্তগুলো কি। ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে কিছুটা সেনা সরাবে, সেই জায়গায় লেবাননের সেনাবাহিনী আসবে। দুই দেশ একে অপরের সার্বভৌমত্বকে স্বীকৃতির দিকে এগোবে। আর হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি মেনে চলতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে পিছিয়ে যেতে হবে। এবার একটু লক্ষ্য করুন আপনারা, এই পুরো আলোচনায় হিজবুল্লাহ ছিলই না, তাদেরকে ডাকাই হয়নি। যে সংগঠনটা বছরের পর বছর ধরে দক্ষিণ লেবাননে লড়াই করছে মাটি আক্রানোর জন্য, সেই সংগঠনটা ইসরায়েলের বিরুদ্ধে মাঠে দাঁড়িয়েছে, তাদেরকে বাইরে রেখে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো। এটা কি শান্তি চুক্তি নাকি ষড়যন্ত্র? আমার মতে এটা আসলে ইসরায়েলের একটা কূটনৈতিক চাল। হিজবুল্লাহকে বাইরে রেখে তাদের নিরস্ত্র করার একটা পথ বের করা হচ্ছে। দর্শক, হিজবুল্লাহর প্রত্যাখ্যান এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহর রাজনৈতিক শাখার সংসদ সদস্য হাসান ফাদুল্লাহ এই চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন লেবানন সরকার একতরফাভাবে ছাড় দিচ্ছে, আর এই ছাড়গুলো থেকে শুধু ইসরায়েলি লাভবান হবে, লেবাননের ভেতরে নতুন বিভেদ তৈরি হবে। আপনারা এই কথাটা একটু মনে রাখুন, লেবাননের ভেতরে নতুন বিভেদ মানে হলো যে যে চুক্তি শান্তির নামে হচ্ছে সেই চুক্তি লেবাননকে ভেতর থেকে ভেঙে দেওয়ার কাজ করতে পারে। একদিকে লেবানন সরকার চুক্তি মেনে নিচ্ছে, অন্যদিকে হিজবুল্লাহ এটাকে মানছে না। এই বিভাজনটা কে তৈরি করলো? আমেরিকা। আর কার সুবিধার জন্য? ইসরায়েলের। সামাজিক মাধ্যমে ইরান সমর্থক বিশ্লেষকরা বলছেন লেবানন সরকার দক্ষিণ লেবানন বিক্রি করে দিয়েছে। এটা সামাজিক মাধ্যমের কথা, সরকারিভাবে প্রমাণিত নয়। কিন্তু চুক্তির শর্তগুলো দেখলে বোঝা যায় এই কথাটা একদম ভুলও না। যখন একটা চুক্তিতে ইসরায়েলের এত লাভ, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে লেবাননের হাতে আসলে কি এলো। দর্শক, নীতিনাদু কি বললেন এটাই আসল কথা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। চুক্তির ঘোষণার কিছুক্ষণ পরেই নীতিনাদু বললেন ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে বের হবে না। দর্শক, একটু ভাবুন, চুক্তি সই হলো, সেই চুক্তিতে বলা আছে ইসরায়েল সেনা সরাবে, কিন্তু ইসরায়েলের নেতাই বললেন না, বাহিনী যাবে না। নীতিনাদু বললেন যতক্ষণ না হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র হচ্ছে, যতক্ষণ না ইসরায়েলের জন্য হুমকি শেষ হচ্ছে, ততক্ষণ ইসরায়েলি বাহিনী লেবানন ভূমিতেই থাকবে। এরপর তিনি আরো বললেন ইরান এখন আর লেবানন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, হিজবুল্লাহ বা অন্য কোনো সংগঠন সেখানে প্রভাব বিস্তার করতে পারবে না। আমি এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই, নীতিনাদুর চুক্তির কথা বলছেন কিন্তু কাজে দেখাচ্ছেন দখলদারি। লেবানন সেনাবাহিনীকে কিছু এলাকায় মোতায়েনের অনুমতি দেওয়া হবে, কিন্তু অনুমতি কে দিচ্ছে? ইসরায়েল। একটা দেশের সেনাবাহিনী তার নিজের মাটিতে মোতায়েন হওয়ার জন্য অন্য দেশের অনুমতি নেবে? এটা কেমন সার্বভৌমত্ব? এটা কেমন স্বাধীনতা?
যে নিরাপত্তা অঞ্চলে ইসরায়েল নিজেই ঘাঁটি গেড়ে বসেছে, সেখানে হিজবুল্লাহ তো দূরের কথা, সাধারণ মানুষকেও ঢুকতে দেওয়া হবে না। এটা দখলদারি নয়, এটা শান্তি নয়। এটা দখলদারি, শান্তি নয়। দর্শক, ইরানের সতর্ক বার্তা হাওয়ায় মিলিয়ে দেওয়ার মতো কথা নয়। আপনারা ইরানের ব্যাপারে একটু মনোযোগ দিন, কারণ যা বলা হলো সেটা সাধারণ কথা নয়। ইসলাম বিপ্লব রক্ষী বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার মেজর জেনারেল মহসিন রেজাই বললেন, যদি শত্রু আবার ভুল করে তাহলে পরবর্তী যুদ্ধ আগেরটার মতো হবে না। এবার ইরান মাঠে নামবে সম্পূর্ণ নতুন সামরিক সক্ষমতা নিয়ে, নতুন অস্ত্র নিয়ে। মহসিন রেজাই কে আপনাদের জানি রাখে, ইনি এমন মানুষ নন যিনি এমনি এমনি কথা বলেন। ইনি ইসলামী বিপ্লবের রক্ষী বাহিনীর দীর্ঘদিনের সিনিয়র কমান্ডার। ইনি যখন কিছু বলেন সেটার মানে আছে। ইনি সরাসরি ট্রাম্পকে বার্তা দিয়েছেন, যদি নতুন যুদ্ধ শুরু হয় তাহলে এবার ব্যাপক প্রাণহানি হবে। লেবানন প্রশ্ন, হরমুজ প্রশ্ন, পরমাণু প্রশ্ন, এই যে কোনো একটা থেকেও আবার যুদ্ধ শুরু হতে পারে। আর আমার বিশ্লেষণ হলো, ইরান এই মুহূর্তে শান্তির পথে হাঁটছে ঠিকই, কিন্তু ইরান একই সঙ্গে স্পষ্ট বার্তা দিচ্ছে যে এই শান্তি কমজোরির কারণে নয়। যদি চাপ বাড়ানো হয়, ইরান পিছু হটবে না। রেজাই আরও বললেন, আমেরিকাকে ইরানি জনগণের অধিকার স্বীকার করতে হবে এবং মানতে হবে যে ইরান আন্তর্জাতিক নিয়মের মধ্য থেকেই তার অধিকার দাবি করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। রেজাই বললেন, ইরানের আমেরিকার সাধারণ মানুষের সঙ্গে কোনো শত্রুতা নেই, কিন্তু আমেরিকার বাহিনী যদি ইরানে হামলা করে, ইরান পূর্ণ শক্তি দিয়ে নিজেকে রক্ষা করবে। এটাই ইরানের অবস্থান, এটা সঠিক অবস্থান। দর্শক, পরমাণু আলোচনা 60 দিনে কি হবে? দর্শক, যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু আসল লড়াই এখন শুরু হচ্ছে কূটনীতির টেবিলে। সুইজারল্যান্ডে ইরান আর আমেরিকার মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে। দু দেশের মধ্যে আগে সই হওয়া সমঝোতা স্মারক আলোচনার পথ খুলে দিয়েছে, কিন্তু সবচেয়ে কঠিন বিষয়গুলো এখনও মেটেনি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার দেওয়া হবে কিনা। এর পাশাপাশি ইরানের কাছে থেকে আগেই যে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেটার কি হবে। এই দুটো বিষয়ে এখনও কোনো মিল হয়নি দুপক্ষের মধ্যে। আর আমেরিকা কি এমন কোনো নিশ্চয়তা দিতে পারবে যেটার উপর ভরসা রেখে ইরান পরমাণু চুক্তির আওতায় থাকতে পারবে? আমি মনে করি এখানেই আসল সমস্যা। এই প্রশ্নগুলোতেই আগেও বহুবার আলোচনা ভেঙে গেছে। ইরান বরাবর বলে আসছে বা বলে এসেছে, পরমাণু কার্যক্রম তার শান্তিপূর্ণ অধিকার, এটা সে ছাড়বে না। আর আমেরিকা চায় ইরানের সক্ষমতা সীমিত রাখতে। এই দুটো অবস্থান থেকে কেউ সরবে না, যদি না বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত আসে। আগামী 60 দিন তাই শুধু আলোচনার সময় নয়, এটা পুরো পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণের সময়। এই সময় যদি সমাধান না হয়, তাহলে পশ্চিম এশিয়া আবার নতুন সংঘর্ষের দিকে যেতে পারে। দর্শক, হরমুজ প্রণালীতে সরাসরি যোগাযোগ লাইন। একটা ভালো খবরও আছে। সুইজারল্যান্ডে আলোচনার পর ইরান আর আমেরিকার মধ্যে হরমুজ প্রণালীতে সামরিক সংঘাত রোধ করার জন্য একটা সরাসরি যোগাযোগ লাইন তৈরি হয়েছে। মানে হলো, যদি কোনো জাহাজে হামলার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে দুই পক্ষ সরাসরি কথা বলে বিভ্রান্তি এড়াতে পারবে। কোন জাহাজকে পাঠিয়েছে, কোথায় যাচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো এখন সরাসরি জিজ্ঞেস করে মেটানো যাবে। এই ব্যবস্থাটাই ইসলামাবাদ সমঝোতার পঞ্চম ধারা মেনে চলার অংশ হিসাবে চালু হয়েছে বলে জানানো হয়েছে, যার লক্ষ্য হলো দুপক্ষের মধ্যে যে কোনো সামরিক উত্তেজনাকে বাড়তে না দেওয়া। এটা একটা ইতিবাচক পদক্ষেপ, কিন্তু এই লাইন কতটা কার্যকর হবে সেটার সময় বলবে। কারণ ট্রাম্প নিজেই অভিযোগ করেছেন যে একটি মালবাহী জাহাজে হামলা হয়েছে যুদ্ধবিরতির পরেও। তিনি বলেছেন এটা ইরান করেছে। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে যোগাযোগ লাইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে। ইরান এই অভিযোগ অস্বীকার করেছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। দর্শক, ইয়েমেন থেকে খবর আসছে হুতিরা কেন আবার শক্তি দেখাচ্ছে সেই বিষয়ে। আপনারা এবার আসুন ইয়েমেনে। সেখানে কিন্তু পরিস্থিতি শান্ত নয়। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি সাধারণ সংঘবদ্ধকরণের ডাক দিয়েছেন। এরপরে ইয়েমেনের আল জাফদ প্রদেশে বুনু নৌফে গোত্র বিপুল সংখ্যায় ভারী অস্ত্রশস্ত্র একত্রিত হয়েছে। সৌদি আরবের সীমান্তের কাছে এই ওই গোত্রের বড় সংখ্যক যোদ্ধা অস্ত্রশস্ত্র সহ জমায়েত হয়েছে এবং হুতি নেতৃত্বের প্রতি সমর্থন ঘোষণা করেছে। দাবি করা হচ্ছে যে সেই গোত্রের লোকেরা বলেছেন, দরকার হলে তারা সৌদি আরব সমর্থিত বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের স্বাধীনতার জন্য যে কোনো সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত।
এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই হয়নি, কিন্তু ভিডিও এসেছে। আর আমি মনে করি এটা কোনো ছোট ঘটনা নয়। হুতিরা আরও বড় আকারে গোত্রীয় শক্তিকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে হুতিরা ইসরায়েলকে সোমালিয়ার ভূমিতে কোনো ঘাঁটি তৈরির বিরুদ্ধে সতর্ক করে দিচ্ছে। বলছে ইসরায়েলি বাহিনী যদি তাদের সীমানার কাছে আসে তাহলে হামলা হবে। ইসরায়েলও কোনো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলও কোনো প্রস্তুতি নিচ্ছে বলেই মনে হচ্ছে। এই খবরগুলো এমনি আসে না। দর্শক, পশ্চিম তীর থেকে আপডেট আসছে বিয়ের অনুষ্ঠানে গ্যাস বোমা। দর্শক, এবার আসি সেই খবরে যেটা দেখলে মানুষ হিসেবে কষ্ট লাগে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে আবার হামলায় আলোচনায়। এবার কোথায় হামলা হলো জানেন? একটা বিয়ের অনুষ্ঠানে। আনাতা নামের একটি শহরে একটি বিয়ের উৎসব চলছিল। সেখানে ইসরায়েলি বাহিনী এসে বিপুল পরিমাণে গ্যাস বোমা ছুড়ল। বিয়েতে উপস্থিত অনেক মানুষের শ্বাস নিতে কষ্ট হলো। লোকজন ছোটাছুটি করতে লাগলো। ছবিতে দেখা গেল মানুষ সব দিকে ছুটছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর আসেনি, কিন্তু অনেকে আক্রান্ত হয়েছেন। ইসরায়েলি বাহিনী কি এই অভিযানের ব্যাখ্যা দেবে? সেটা দেখা যাক। আমি বলব এই চেহারাটা ইসরায়েলের আসল চেহারা। যে দেশ একদিকে শান্তি চুক্তি করছে, অন্যদিকে বিয়ের অনুষ্ঠানে গ্যাস বোমা ছুড়ছে। এই দুটো একসঙ্গে দেখুন, তারপর বিচার করুন। দর্শক, ইসরায়েলি জেল থেকে বের হওয়া এক ফিলিস্তিনের ছবি। একটা বিষয় বলতে চাই। ফিলিস্তিনি অনলাইনে একটা ছবি প্রকাশিত হয়েছে। আলী আমরো নামের এক ফিলিস্তিনি ব্যক্তি ২ বছর ইসরায়েলি জেলে ছিলেন। জেলে যাওয়ার আগে তিনি ছিলেন পুরোপুরি সুস্থ, হৃষ্টপুষ্ট মানুষ। ১০০ কেজির কাছাকাছি ওজন থাকবে হয়তো। জেল থেকে বের হয়ে এসেছেন যখন, তখন মনে হচ্ছে ৫০-৬০ কেজিতে নেমে এসেছেন। ইসরায়েলি জেলে ফিলিস্তিনিদের সঙ্গে যা হয় এটা তারই একটা ছবি আপনাদেরকে দেখালাম। দর্শক, ট্রাম্প কি বললেন ইরানের সামরিক শক্তি নিয়ে? শেষে কিছু ছোট গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেগুলি আপনাদের জানা দরকার। ট্রাম্প বললেন ইরানের কাছে এখনও কিছুটা সামরিক শক্তি আছে, তবে বেশি নয়। এখন একটু মনে করুন যুদ্ধবিরতি চুক্তির সময় ট্রাম্প কি বলেছিলেন? বলেছিলেন ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। নৌবাহিনী ধ্বংস, ক্ষেপণাস্ত্র ধ্বংস, সব শেষ। তাহলে আমিও তখন ওই প্রশ্ন করেছিলাম, যদি সব ধ্বংসই হলো তাহলে চুক্তি কেন? দখল নাও। শক্তিমানরা দখল নেয়, চুক্তি করো না, চুক্তি করে না। তো এখন নিজেই বলছেন সামরিক শক্তি আছে, তবে বেশি নয়। আছে মানে বিমান প্রতিরক্ষা আছে, ক্ষেপণাস্ত্র আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, নৌকো আছে, জাহাজ আছে। বেশি নয় কথাটা বলছেন মুখ রক্ষার জন্য। সত্যি কথা হলো যদি ইরান সত্যিই ধ্বংস হয়ে যেত তাহলে চুক্তির দরকারই হতো না। আর মালবাহী জাহাজে হামলার ব্যাপারে ট্রাম্প বললেন এটা ইরানের কাজ এবং যুদ্ধবিরতির লঙ্ঘন। এটা ট্রাম্পের বক্তব্য। সত্যিটা কি সেটা সময় বলবে। দর্শক, আরও একটা বিষয় বলি। ট্রাম্প বলেছিলেন ইরানের মানুষ নাকি খিদে মরছে, তাই আমেরিকান কৃষকদের পণ্য ইরানে বিক্রি করা হবে। তার জবাবে ইরান ঘেঁষা সামাজিক মাধ্যম হ্যান্ডেলগুলো থেকে একটি ভিডিও ছড়ানো হয়েছে। মহরম উপলক্ষে ইরানের একটি গ্রামে খাবার বিতরণ হচ্ছে। মানুষজন একে অপরকে খাওয়াচ্ছেন, গরিবদের খাওয়াচ্ছেন। বলা হচ্ছে ট্রাম্পকে দেখানো হোক আমরা আমরা ভুকা নই, আমরা মানুষকে খাওয়াই। এটা ইরানের মানুষের স্বভাব। বছরের পর বছর ধরে অবরোধের মধ্যে থেকেও তারা এইভাবেই টিকে আছে। এই জাতিকে শুধু মিসাইল মেরে দমানো যাবে না। দর্শক, আজকের খবরগুলো মিলিয়ে একটাই কথা বলবো, এই মুহূর্তে পশ্চিম এশিয়ায় যা হচ্ছে সেটা দেখতে শান্তির মতো লাগছে, কিন্তু ভেতরে টেনশন একটুও কমেনি। লেবানন চুক্তি হলো কিন্তু ইসরায়েলে বেরোচ্ছে না। ইরানের সঙ্গে আলোচনা হচ্ছে কিন্তু সবচেয়ে কঠিন প্রশ্নগুলো ঝুলে আছে। ইয়েমেনে হুতিরা শক্তি দেখাচ্ছে, আর পশ্চিম তীরে বিয়েতে গ্যাস বোমা পড়ছে। এই হলো পরিস্থিতি। আপনারা নিজেরাই একবার বিচার করুন।